অ্যাডমিশন ফেজ লাইফের মোস্ট ক্রুশিয়াল একটা পার্ট। প্রত্যেক দিন সেম জিনিসের পুনরাবৃত্তি, বারবার এবং আবার। বইয়েরও পাতা উল্টায়, জাস্ট ঠায় বসে থাকে এক জায়গায় অপলক দৃষ্টিতে আমি, আর মাঝে মাঝে আয়নায় তাকিয়ে আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আমার সবাই ভালো আছে। আমি ফাহমিদ জিম ফ্রম এডুকেশন বোর্ড। আমরা এখন আছি আমার প্রাণের স্কুল বিএল সরকারি উচ্চ বিদ্যালয়, যেখান থেকে আমার এসএসসি এবং পিএসসির পরে জেএসসি, যেটা দেওয়া হয় না অ্যাকচুয়ালি করোনার কারণে, বাট সবগুলো এইখান থেকে পার করে আসা। এখন ছোটোবেলা থেকে আসলে স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আমার যে কাজিন, আমার চাচাতো ভাই, সে কুয়েটে পড়াশোনা করছে, দ্যাটস ওয়াই এই জিনিসটা একটা ইম্প্যাক্ট রাখছে আমার এই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। বাট ওভারঅল যখন ধীরে ধীরে বড় হতে থাকি, বিএল স্কুলে এসে ভর্তি হই, তখন এসে লাইফটা একটা ডিফারেন্ট টার্ন নেয় এবং লাইফের ডিসিশনগুলো অনেকাংশেই পরিবর্তিত হতে থাকে। সেই জায়গা থেকে যখন এই কম্পিটিশনগুলো করতে থাকা হয়, আমি রিয়েলাইজ করলাম যে আমি অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং, ম্যানেজমেন্ট, লিডারশিপ এই জিনিসগুলোতে অনেক বেশি দক্ষ। অ্যান্ড এই জিনিসগুলো সেই সময়টা থেকেই ধীরে ধীরে নিজের মধ্যে এই ইচ্ছাটা জাগ্রত করে যে আমার জন্য মোস্ট প্রবলি ঢাকা ইউনিভার্সিটির আইবিটা বেস্ট অপশন হবে। অ্যান্ড সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি নিজের মধ্যে এই স্বপ্নটাকে লালন করা। অ্যান্ড পরবর্তীতে বিভিন্ন কম্পিটিশন চলতে থাকে, বিভিন্ন ধরনের পাবলিক স্পিকিং, ডিবেট এটসেট্রা। অ্যান্ড এগুলোর মাঝে পড়াশোনা শেষ করে এসএসসি কমপ্লিট করার পর চলে আসি দেশের বেস্ট কলেজে, নটরডেম কলেজে। পিছনে না কলেজ থাকার কথা ছিল, আমাদের এখন সেই বাজেট নাই যেখানে আমরা কলেজে শ্যুট করব। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, বাজেট ইনশাল্লাহ সামনে আসবে। সো নটরডেম কলেজে আসার পরে লাইফের অনেক আপস অ্যান্ড ডাউন পার করার পর শেষমেশ এইচএসসি কমপ্লিট করে অ্যাডমিশন ফেজে চলে আসি। অ্যান্ড অ্যাডমিশন ফেজে আসার পর জীবনের সবচেয়ে বড় কোশ্চেনটা মুখোমুখি হয়ে দাঁড়াই, ইঞ্জিনিয়ারিং নাকি আইবিএম। শেষমেশ ডিসিশন নিয়েই ফেলি, লাইফের সবচেয়ে বড় লাভটা আমি আইবিএর জন্যই দেবো। অ্যান্ড তারপর থেকে আইবিএ প্রিপারেশনের মাধ্যমে শুরু হয় আমার অ্যাডমিশন ফেজের জার্নিটা। এই জার্নিটা বেশ আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গেছে। স্পেশালি আমি আমার একটা ক্লোজ ফ্রেন্ডকে হারাইছি, দ্যাটস ওয়াই ওইটাও একটা মেন্টাল ইম্প্যাক্ট ফেলছে। বাট সবচেয়ে বড় অ্যাডমিশনের চ্যালেঞ্জ আমি যেটা মনে করছি এই ফেজটা পার হওয়ার পর, সেটা হচ্ছে রেগুলারলি পড়তে পারা। লাইক আমাকে অ্যাডমিশন ফেজের আগে আমার বড় ভাইরা বলতো যে অ্যাডমিশন টাইমটাতে তুমি যদি রেগুলারলি পড়া মেনটেন করতে পারো, দেন তোমার চান্স নিশ্চিত। দেন আমি ভাবতাম যে এটা আর এমন কি, বিকজ এইচএসসি আগ পর্যন্ত তো রেগুলারলি পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। বাট অ্যাডমিশন ফেজে এসে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করলাম যে কন্টিনিউয়াস এই মেন্টাল প্রেশারটাকে অ্যাভয়েড করে রেগুলারলি পড়তে পারা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং যে এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারবে ইভেন্চুয়ালি সেই ভালো করবে। অ্যান্ড আমি ট্রাই করি এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার এবং কন্টিনিউয়াসলি পড়াটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি, যদিও সব কিছু প্ল্যান ফেক হয় নাই সম্পূর্ণটা। বাট এরপরেও যে কোচিং সেন্টারগুলোতে ভর্তি ছিলাম সেখানে ভালো মার্ক আসতেছিল, প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা পাস করতেছিলাম। অ্যান্ড ওভারঅল আমি বেশ কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ, আমার চান্সটা হয়ে যাবে। স্পেশালি প্রত্যেকটা সেগমেন্টে পাস করতেছিলাম। আইবির একটা অলিখিত রুল আছে, কেউ যদি প্রত্যেকটা সেগমেন্টে ওই সেগমেন্ট ওয়াইজ পাস করে অ্যান্ড রিটেনও যদি তার খাতা দেখানো পাস করে, দেন তাকে ভাইবার জন্য কল করা হবে। কিন্তু এইবার যেটা হয়, অ্যাকচুয়ালি পাস মার্ক অ্যাচিভ করছে, বাট এরপর রিটার্ন খাতাও দেখছে, বাট ওভারঅল মার্কটা এত বেশি হাই হয়ে যায় যে সেটা টাচ করতে না পারার কারণে এইবার সর্বপ্রথম যারা পাস করছে, বাট এদের মধ্যে থেকে অনেকে ভাইবাতে কল পায় না। সো আমার ওভারঅল মার্ক ছিল 46.75, যেখানে ভাইবাতে কল করছে 49 মার্কসে। তো আমার মার্ক ছিল 2.25 কম, যার কারণে আমি আলটিমেটলি ভাইবাতে কল পাই না। অ্যান্ড 7 তারিখে যখন এই রেজাল্টটা দেয়, সত্যি কথা বলতে ওই দিন আমি জাস্ট ভেঙে পড়ছিলাম। অ্যান্ড এরপরে যখন বুয়েটের শর্ট লিস্টে দেখে আমার নাম নাই, অ্যাকচুয়ালি ওই মোমেন্ট থেকেই পড়াশোনার সব ইচ্ছা সত্যি অথবা উঠে যায়। প্রত্যেক বছর বুয়েটে যখন 20,000 জনের মতো এক্সাম দেয়, তখন ওদের কাট মার্ক এইবার আমরা গেস করতেছিলাম হায়েস্ট হলে 83, 84 এরকম যেতে পারে। দ্যাটস ওয়াই আমি শুনেছিলাম যে আমি এক্সামটা দিতে পারবো। কিন্তু যখন এই অ্যানাউন্সমেন্টটা দেয় যে এবার জাস্ট 10,000 জন এক্সাম দিতে পারবো, তখন জিনিসটা একটু মিসম্যাচ করা শুরু করে। অ্যান্ড গেস হোয়াট, যখন বুয়েটের শর্ট লিস্টটা পাবলিশ করে, ওখানে আমার নাম নাই। বাট ওইদিকে কুয়েটে এক্সাম দিতে পারে 12,000 অ্যান্ড ওখানে আমার নাম ছিল, বাট কুয়েটে এক্সাম দিতে পারে 10,000, ওখানে আমার নাম ছিল না। সো ইভেন্চুয়ালি ওই মোমেন্টটা থেকেই আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার টোটাল ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। বাট তারপর আমি ট্রাই করি প্রিপারেশন নেওয়ার। ওইদিকে এগ্রিকালচার এক্সাম দিই, যেখানে আমার 0.48 মার্কের জন্য শর্ট লিস্টে নাম আসে না।
সরি ওয়েটিং লিস্টে নাম আসে না। দেন ওইদিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর আইপিএন সব এক্সামগুলো দেওয়ার পরে এখন আমি কোথায় কোথায় চান্স পাইছি অ্যান্ড কোথায় কোথায় চান্স পাইনি সেটা নিয়ে যদি বলতে চাই, তো আমি অ্যাকচুয়ালি কোথায় কোথায় চান্স পেয়েছি যেটা বললাম যে বুয়েটের শর্ট লিস্টের পরে পড়াশোনার ইচ্ছাটা কিছুটা কমে যায়, বাট এরপর আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 100% স্কলারশিপ পেয়েছি যেটা আমি সিএসসিতে চুজ করেছিলাম। এরপর সেই বিউপিতে আমি 27তম, মেরিটাইম ইউনিভার্সিটিতে 46তম এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএতে 61তম। এরপর আসি আমি সিকিউরিটি এক্সাম দিই, আমার রুয়েটে নাম আসে নাই, আমার কুয়েট এবং চুয়েটে নাম 5000-এর বাইরে, মোস্ট প্রবাবলি সাবজেক্ট আসবে না, যদিও আসে এরপরও আমি হয়তো বা একদম শেষের দিকে সাবজেক্ট পাবো। অ্যাকচুয়ালি আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ছিল ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত, এটুকু আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এই এক মাসের। তো এক মাসের প্রিপারেশনের মধ্যে আমি এটুকু করতে পারছি। আমি বলবো না যে আমি খুব প্রাউড, বাট আমি বলবো না যে আমি আনস্যাটিসফাইড, কারণ আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই। সো তারপরে যে এরকম একটা রেজাল্ট হয়েছে, আই এম নট আনস্যাটিসফাইড অ্যাকচুয়ালি। আর এখন এর পাশাপাশি যেটা বললাম যে আমার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 0.48 মার্কের জন্য মিস যায়, অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটিতে আমি পাস করেছিলাম, বাট ইভেনচুয়ালি মার্ক যেটা লাগে রিটার্ন খাতা দেখার জন্য সেই মার্কটি অ্যাচিভ করতে পারিনি, দ্যাটস আমার এই ইউনিটে খাতা দেখে নাই। এর পাশাপাশি আমি আর অন্য কোথাও এক্সাম দেই নাই, যে কয়েকটা এক্সাম দিয়েছিলাম মোটামুটি সে কয়েকটা মেনশন করে ফেলছি। অ্যান্ড এখন যদি আমি বলি যে এই অ্যাডমিশন ফেজ থেকে আমি আমার কী কী ফেলিয়ার সম্পর্কে আইডিয়া পেয়েছি, আমি কী কী ভুল ডিসিশন নিচ্ছি, কী কী ঠিক ডিসিশন নিচ্ছি, অ্যান্ড কোন জিনিসগুলো করলে ইভেনচুয়ালি আমার অ্যাডমিশন ফেজটা একটু বেটার হতে পারতো, সেগুলো নিয়ে আলোচনা করবো। প্লাস গত 4-5 মাসে আমাকে তোমরা অনেকেই ডিফারেন্ট কোয়েশ্চেন আস্ক করছো, স্পেশালি আমার অ্যাডমিশনে কী হইলো এটাও তোমাদের কোয়েশ্চেনে ছিল, দ্যাটস এই ভিডিওটা বানানো। আর এর পাশাপাশি অ্যাডমিশন জার্নি নিয়ে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সারটা এখন আমি দেবো। অ্যাডমিশন ফেজটাতে এসে আমার লাইফে একটা খুবই পার্সোনাল রিয়েলাইজেশন হচ্ছে যে আমরা যত চেষ্টা করি না কেন দিন শেষে আমরা কই যাবো না যাবো এটা ডিপেন্ড করে আল্লাহ তাআলার উপর। অ্যান্ড এই জিনিসটা আমার বিষয়ে অ্যাডমিশন ফেজে প্রত্যেকটা মানুষই একবার না একবার রিয়েলাইজ করছে। আর এই জিনিসটা আমার একটা অবজারভেশন আছে ইসলামকে নিয়ে এখানে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা চান পুরো দুনিয়ার সামগ্রিক ভালোটা কিছু হবে সেই জিনিসটা। এই জন্য আমি কোথাও একটা জায়গায় চান্স পাইলাম কি পাইলাম না এটাতে আল্লাহ তাআলা যায় আসে না, ডিপেন্ড করতেছে আমি ওই জায়গায় যাওয়ার কারণে পুরো দুনিয়াটা সামগ্রিকভাবে উপকার হবে নাকি অপকার হবে। জাস্ট ফর এক্সাম্পল আমি হয়তো বা আইবি প্রিপারেশন নিচ্ছি, বাট আইবিতে আমার চান্সটা হয়নি, বিকজ মেবি এমন কেউ আছে যে সেই পজিশনটাতে যাওয়ার জন্য বা সেই পজিশনটাতে গেলে সে দুনিয়ার আরও বেশি উপকার করতে পারবে, দুনিয়াকে আরও বেশি সার্ভ করতে পারবে, যেটা আমি হয়তো পারবো না। তো এই জায়গা থেকে এখন আমি এই যোগ্যতাটা কীভাবে অর্জন করবো, এই যোগ্যতাটা অর্জন করার জন্য আমার নিজের মানসিকতাটা ওইরকম হতে হবে, প্লাস আমার সেই পরিশ্রম করার ক্যাপাবিলিটিটা থাকতে হবে যেন আমি সেই জায়গা থেকে যে পরিশ্রম করে দুনিয়া থেকে কিছু দিতে পারি। অ্যান্ড এই জায়গা থেকে মোস্ট প্রবলি আল্লাহ তাআলা দেখছেন যে আমার থেকে বেটার কেউ আছে, দ্যাটস আমাকে আইবিতে দেননি, বাট বাকি যেহেতু আমি পরিশ্রম করছি আল্লাহ তাআলা আমাকে একদম মাঠে মারেন নাই, আমার জন্য কিছু অপশন খোলা রাখছেন যেটা হয়তো বা আমার ডিজায়ার্ড পজিশনটাকে মিট করে না, বাট খুব একটা খারাপও না। অ্যাকচুয়ালি নিজের উপর ভরসা করবো নাকি যিনি আগে চান্স পাইছে তার দেওয়া সাজেশনগুলো? এই জায়গায় তোমার যে অ্যাডমিশন ফেজটা, তোমার যে পুরো জার্নিটা, এটা টোটালি অ্যাকাউন্টই তোমার। এই জায়গায় তোমার আপস অ্যান্ড ডাউন আছে, তোমার পার্সোনাল লাইফ জড়িত, যে তোমার স্বপ্ন জড়িত, তোমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস জড়িত। তো তুমি তোমাকে সবচেয়ে বেশি ভালো জানো, দ্যাটস ওয়াই অন্য একজন কোন ফেজের মধ্যে দিয়ে গেছে সেই অনুযায়ী সে ডিসিশন নিচ্ছে, তার ডিসিশনগুলো যে তোমার লাইফে ইম্প্যাক্ট ফেলবে বা তোমার লাইফে কাজে দিবে এর কোনো নিশ্চয়তা নেই। তো আমি বলবো তাদের থেকে অবভিয়াসলি সাজেশন নাও, অ্যান্ড যে জিনিসগুলো মনে হবে যে তোমার লাইফের সাথে রিলেটেবল ওগুলো তোমার লাইফে ইমপ্লিমেন্ট করার ট্রাই করো। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কীভাবে স্কলারশিপ পাইছে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি কীভাবে স্কলারশিপ পাইছি সেটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো। এই ভিডিওটাতে আমি আপাতত বলতে চাই যে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ নেক্সট সামারে তোমাদের জন্য একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেটা পুরো মার্চ মাসটা জুড়ে হবে। সেই কোর্সটা নিয়ে আমি বিস্তারিত এরপরে একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে আলোচনা করবো। এবং এর পাশাপাশি তোমরা যারা ফলে ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য একটা স্কলারশিপ ব্যাচ লঞ্চ করার প্ল্যান রয়েছে, সেটা নিয়েও বিস্তারিত আমি ওই ভিডিওটা দিয়ে কথা বলবো। এই কোশ্চেনও আমাকে অনেকে আস্ক করছে যে ভাইয়া মডেল টেস্টগুলো তো অনেক ভাইয়ারা বলে যে মডেল টেস্ট খারাপ করার জায়গায়, এদিকে তুমি খারাপ করে তোমার কী কী উইকনেস আছে ওটা বের করবা এবং ওইটা নিয়ে কাজ করবা। বাট রিয়ালিটি হচ্ছে মডেল টেস্টগুলো যখন খারাপ করা হয় তখন নিজের কনফিডেন্সটা অনেকটাই কমে যায়, অ্যান্ড ওইটা ইভেনচুয়ালি ফাইনাল এক্সামে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। বিকজ যখন তুমি মডেল এক্সামগুলোতে দেখছো তুমি ভালো করতেছো না, ফাইনাল এক্সামে যাওয়ার পর যখন দেখবা যে কোশ্চেনটা মোটামুটি ইজি, অ্যান্ড তারপর তুমি অ্যান্সার করতে পারবে না, কজ আগে থেকে ওই এনজাইটিটা কাজ করে আসতেছে। সো যদি দেখো যে তুমি এমন এক জায়গায় ভর্তি হয়েছো যেখানে কোশ্চেন অতিরিক্ত কঠিন করে, তুমি ওখানে আর এক্সাম দিও না। তুমি এমন জায়গায় ভর্তি হও যেখানে কোশ্চেনটা স্ট্যান্ডার্ড করে। কারণ ফর এক্সাম্পল জাস্ট বিলিভ মি, তোমার অ্যাডমিশন এক্সামের কোশ্চেনগুলো একদম ইজি, কিন্তু এরপর স্টুডেন্টরা কেন চান্স পায় না? কজ তোমার একদিনে
6টা সাবজেক্ট মাথার ভিতর নিয়ে প্রত্যেকটা জিনিস মুখস্থ করে যাওয়া লাগে, প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে রেখে যাওয়া লাগে, যেটা মানুষ পারে না, যেটার কারণেই মানুষজন অ্যাডমিশন ফেজটাতে মোস্ট কেসেস ফেল করে। তো তোমার কাজ খুব কঠিন কঠিন কোয়েশ্চেন সলভ করা না, তোমার কাজ প্রত্যেকটা জিনিসের উপর নিজের দখল রাখা, যেন যে ইজি কোয়েশ্চেনগুলো আছে সেগুলো মিস না করো। বিকজ তোমাকে চান্স মিলতে হবে ওই ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলো, তোমাকে চান্স মিলতে হবে ইজি কোয়েশ্চেনগুলো, যেটা তোমরা আমি বিশ্বাস করি এর আগেও অনেক ভিডিওতে দেখছো। বাট বিলিভ মি, যখন তুমি এক্সামগুলো দিবা তখন তুমি এই জিনিসটা আরও হারে হারে ফিল করতে পারো। সিঙ্গেল থাকলে ফোকাস বেশি হয় পড়াশোনায়, এটা কি ট্রুথ নাকি মিথ? এটা আমি বলবো টোটালি মিথ। কজ আমার অনেক ফ্রেন্ডকে দেখছি ওরা সারাদিন রিলেশন করছে, বাইরে ঘোরাঘুরি করছে, এরপরেও ঢাকা ইউনিভার্সিটি বুয়ের অনেক জায়গায় চান্স পেয়েছে। সো ডিপেন্ড করছে তুমি কীভাবে টাইমটা ম্যানেজ করতেছো। রিলেশনশিপ আছে কি নাই এটা খুব একটা ম্যাটার করে না। রিলেশনশিপের জন্য নিজের টার্গেটকে কম্প্রোমাইজ করা কতটা ডেঞ্জারাস, এটা আমি বলবো খুবই ডেঞ্জারাস। কজ তোমার রিলেশনশিপ, সত্যি কথা হচ্ছে তুমি যতই মনে করো যে রিলেশনশিপটা টিকবে, এমন হইতেই পারে তোমার রিলেশনশিপটা টিকলো না। তখন তুমি যদি তোমার ক্যারিয়ারটাকে ডিফারেন্ট ওয়েতে সাজাও জাস্ট তার জন্য, সে চলে যাওয়ার পর তোমার কাছে কী হবে যে তোমার লাইফের আর কোনো মিনিং নেই। কারণ ইভেনচুয়ালি তাকে নিয়ে প্রত্যেকটা জিনিস সারাউন্ড করতেছিল, তাকে নিয়ে প্রত্যেকটা জিনিস সাজানো ছিল, সেও নাই, তোমার স্বপ্নগুলোও জাস্ট নাই হয়ে যাবে। রিলেশনশিপে থাকলে কম্প্যারিজন, ইনসিকিউরিটি, ডাউট এগুলো কেন বেড়ে যায়, স্পেশালি অ্যাডমিশন টাইমে আসলে এগুলো আরও বেশি হয়ে যায়। সো এটার মানে এর সলিউশনটা কী হতে পারে? এর সলিউশন হচ্ছে দুজনে আইডি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া। গত অ্যাডমিশন ফেজে এসে তুমি হয়তো সাকসেসফুল হচ্ছে না, তোমার যে পার্টনার আছে সে হয়তো ভালো কিছু করতেছে বা সেও ভালো করতেছে না, এই জায়গা থেকে এই আইডিতে কেউ একজন অ্যাড হয়েছে, কেউ একজন রিঅ্যাক্ট দিয়েছে, কমেন্টস, এগুলো থেকে অনেক ধরনের ইনসিকিউরিটি তৈরি হতে পারে। দ্যাটস আমার সাজেশন থাকবে তোমরা দুজনে আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দাও, এটা সবচেয়ে বেস্ট সলিউশন। এরপরের কোশ্চেন হচ্ছে অ্যাডমিশন ফেজে কি মানুষ পার্মানেন্টলি বদলে যায়? এটা আমি আসলে শিওর না পার্মানেন্টলি বদলে যায় কিনা। যেমন ফর এক্সাম্পল আমার অ্যাডমিশন ফেজে আমি এবং আমার অ্যাডমিশন ফেজের পরে আমি বলবো যে আমাদের দুই আমির মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। আমি আগে লাইফকে অনেকটাই ডিফারেন্ট ওয়েতে পারসিভ করতাম, আমি অনেকটা আত্মকেন্দ্রিক ছিলাম, সত্যি কথা বলতে আমি নিজেকে নিয়ে অনেক বেশি ভাবতাম, আমি অন্যদেরকে নিয়ে খুব কম ভাবতাম। বাট অ্যাডমিশন ফেজে এই ধাক্কাটা পাওয়ার পর আমি আসলে মানুষ কোন ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় জিনিসটা রিয়ালাইজ করা শিখছি। অ্যান্ড আমার মনে হয় না যে এই জিনিসটা কখনো আর দূর হবে। আমি জীবনটাকে যে অন্যভাবেও দেখা যায়, আমি সবচেয়ে বেস্ট জায়গাতে না যেও যে আমি নিজের জায়গা থেকে পরিশ্রম করতে পারবো, এই মেন্টালিটিগুলো গ্রো করা, আমার মনে হয় না যে এই মেন্টালিটিগুলো কখনো যাবে। সো আই থিঙ্ক যে হ্যাঁ, অ্যাডমিশন ফেজটা মানুষকে পারমানেন্টলি চেঞ্জ করে দেয় তার চিন্তাভাবনা, এবং সেই চিন্তাভাবনা তার অবশ্যই তার বিহেভিয়ারও একটা ইম্প্যাক্ট ফেলে। এখন পড়ার মাঝে হঠাৎ করে কান্না চলে আসে, নিজেকে খুব একা লাগে, এই জিনিসটা কীভাবে ওভারকাম করবো? এখন অ্যাডমিশন ফেজের আগে না আমাদের লাইফে অনেক কিছু জড়িত থাকে, আমরা দেখা যায় হয়তো কেউ কম্পিটিশন করতেছে, কেউ আমাদের ফ্রেন্ডরা আছে এই সাহেব যাবে, কিন্তু অ্যাডমিশন টাইমটাতে এইসব মেন যে প্রবলেম হয় আমাদের লাইফের সব গোল, সব ভিশন, সব কিছু জাস্ট একটা কেন্দ্রিক, অ্যাডমিশন এক্সামটা। অ্যান্ড এটার সারাউন্ডিংসে যে টেস্ট, মডেল টেস্ট এগুলো আছে এগুলো কেন্দ্রিক। সো যখন দেখা যায় যে আমার ওই জিনিসটা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি নিজের উপর কনফিডেন্সটা চলে যায়, যে খুব একা একা লাগা ফিল হয়, এবং অনেক সময় এমন লাগতে ফিল হয় যে এই জিনিসটা হয়তো আমি একাই ফেস করতেছি। বাট সত্যি কথা হচ্ছে এই জিনিসটা প্রত্যেকটা মানুষ ফেস করে অ্যাডমিশন ফেজে এসে। অ্যান্ড অ্যাডমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তুমি এই একাকিত্ব, এই খারাপ লাগে এগুলোকে দূর করে রেগুলারলি পড়াটা মেনটেন করতে পারতেছি না, যেটা তুমি যদি না পারো ফেল করবা, যদি পারো ইনশাল্লাহ ইউ উইল শাইন। পড়তে বসে মোবাইলে হাত না নিলে একদম রেস্টলেস লাগে, এই অ্যাডিকশনটা অ্যাডমিশন টেস্ট নষ্ট করে দেয় কিনা, এই জিনিসটা অনেকেই ফেস করে। অ্যাডমিশন ফেজে এসে ভালো লাগে না, জাস্ট সবসময় হাতে মোবাইল রাখা লাগে, পড়তে বসলেও মোবাইল রাখা লাগে। এই জিনিসটা দূর করার অ্যাকচুয়াল অ্যাডমিশন টাইমে এসে খুবই টাফ, কারণ তোমার যদি এই অ্যাডিকশনটা কাজ করে তুমি অ্যাডমিশন ফেজের মধ্যে এমন কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবা না যেটা তুমি এটা দূর করবা। কারণ অ্যাডিকশন জিনিসটা হচ্ছে আমাদের মাঝখানে ভয়টাকে ফিল করে যে আমার খারাপ লাগতেছে, কোনো একটা অ্যাডিকশনের মধ্যে আছি, একটা ঘোরের মধ্যে আছি, ভালো লাগতেছে, দুনিয়া থেকে দূরে থাকতেছে। বাট অ্যাডমিশন ফেজে এসে খারাপ লাগা আরও বেড়ে যায়, যার কারণে দুনিয়া থেকে আরও বেশি দূরে থাকতে ইচ্ছে করে, যার কারণে অ্যাডিকশনটা আরও বেড়ে যায়। এই জায়গায় বেস্ট অপশন হচ্ছে তুমি যদি পারলে মোবাইলে পিডিএফ, অনলাইন নোট এগুলো করতে পারো। কারণ অনেক সময় দেখা যায় যে মোবাইল হাতে রাখলেই ভালো লাগে, তো তখন তুমি মোবাইল হাতে নিয়ে জাস্ট অনলাইনে পড়লাম, চেষ্টা কাজ করতে পারে। বাট ডিপেন্ড করতে তুমি মোবাইলে অন্য কিছু করতেছো না, এই জন্য বিভিন্ন অ্যাপ আছে যে অ্যাপগুলো অন্যান্য অ্যাপগুলোকে ব্লক করে রাখে, সেই অ্যাপগুলো ইউজ করে দেখতে পারো। ওভারঅল যদি আমি সাম আপ করতে যাই সব কিছু, সেই ক্ষেত্রে বলতে হয় যে অ্যাডমিশন ফেজ একটা ক্রুশিয়াল টাইম। এই টাইমটার পরে তোমাদের অনেকের কনফিডেন্স ডাউন হবে, অনেকের ফিল হবে যে আমার এই দুনিয়াতে বেশি থেকে লাভ নেই, ডিফারেন্ট জিনিস করে হবে। এবং স্পেশালি ভালো ভালো ইউনিভার্সিটিতে যারা চান্স পাবে তোমাদের ফিল হবে যে আমি অ্যাকচুয়ালি তাই জন্য অনেক কিছু না। বাট দিন শেষে যেটা বুঝতেছি অ্যাডমিশন ফেজটা সবাই পার হবে,
কারো কষ্টের মধ্যে দিয়ে, কারো ভালো লাগার মধ্যে দিয়ে, বাট অ্যাডমিশন ফেজের পরেও একটা নতুন লাইফ শুরু হবে। অ্যান্ড ওই লাইফটাকে আমরা যদি পাস্টের কথা ভেবে নষ্ট করি, দেন লাইফে অ্যাকচুয়ালি কিছু অ্যাচিভ করার পসিবল হবে না। কারণ দিন শেষে এই 4টা বছর অনেক ইম্পর্টেন্ট, বাট এখন আমি যেটা ফিল করি আমাদের পুরো লাইফটাই অনেক ইম্পর্টেন্ট। এই 4টা বছর বা এই 2টা বছর এগুলো কিছু না। সো এই 4টা বছরের কথা ভেবে যেন আমাদের ফুল লাইফটা নষ্ট না হয়। অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি জায়গায় এক্সাম দিও। লাইক আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি বিবিএর প্রিপারেশনটা আমার এমন হয়ে গেছিলো যে আমি বুঝতেছিলাম যে আমি বিবিএর জন্য যেখানে এক্সাম দেবো ওখানে আমার চান্স হবে। ফর এক্সাম্পল, আমি বিউপি এক্সামের আগের দিন কিচ্ছু বই নেই, আমি তখন ইঞ্জিনিয়ারের জন্য রলে পড়তেছিলাম, ওই দিন আমার সকালে বুটিক্সের এক্সাম ছিল, ওই জায়গায় আমি মে টাইম এক্সামের আগে কিচ্ছু বই নেই, ওই জায়গায় আমার অন্যান্য এক্সামগুলো ছিল টুয়েট এক্সাম। তো আমি ওগুলো না পড়ে জাস্ট এক্সাম দিতে গেছি আর আমার চান্স হয়ে গেছে। সো আমার তখন আফসোস হচ্ছিল আমি কেন চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এগুলোতে এক্সাম দিইনি, কারণ আমি জানতাম যে ওখানে এক্সাম দিলে আমার চান্সটা হয়ে যাবে। সো এই আফসোসটা যেন না লাগে, কারণ অ্যাডমিশনের আগে তোমরা অনেক ইউনিভার্সিটি থেকে গোনাই ধরতেছো না, বাট অ্যাডমিশনের সময় যখন প্রত্যেকটা ইউনিভার্সিটির রেজাল্টগুলো দিতে থাকবে, তোমাদের ফ্রেন্ডরা যখন পোস্ট করতে থাকবে ওখানে চান্স হয়েছে, তখন অ্যাকচুয়ালি তোমার খারাপটা লাগবে। সো ওভারঅল এইটুকুই। আশা করি তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা ভালোভাবে পড়বা, অ্যান্ড আশা করি এইচএসসি নিয়ে আমি কিছু ভিডিও দেবো আমার এইচএসসি পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে, আর অ্যাডমিশন নিয়ে এই ভিডিওটা বেশ হেল্পফুল হবে। অ্যান্ড আমার এনএসইউর ক্র্যাশ কোর্স, আমার তোমাদের এসএসসি অ্যান্ড এইচএসসির জন্য একটা ক্র্যাশ কোর্সের প্ল্যান আছে, যদিও আমি জানি না ওটা কী করবো। এর পাশাপাশি তোমাদের অ্যাডমিশন নিয়ে আমার কিছু কাজ করার প্ল্যান আছে, সেগুলো নিয়ে খুব দ্রুত একটা ভিডিও আসতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফাহিম মুত্তাসির ফ্রম এডুকেশন ব্লগ।